আপনারা সিলভেস্টার স্ট্যালোন, এই যে আমেরিকার যে হলিউডের একেবারে অ্যাকশন নায়ক, তার ওই যে তার র্যাম্বো সিনেমা দেখছেন কেউ? নিশ্চয়ই যারা 80 দশক 90 দশক তারা দেখে থাকবেন। তো ওই র্যাম্বোতে অনেকগুলো এরকম রেস্কিউ অপারেশন আছে। ওখানে সিলভেস্টার স্ট্যালোন একাই, কিন্তু ওই সে ভিয়েতনামে গিয়ে সেখানে এক প্রফেসর নাকি বিজ্ঞানী তাকে আটকায় রাখছিল ভিয়েতনামিরা। তো সিলভেস্টার স্ট্যালোন একাই কিন্তু সেখানে ঢুকে একেবারে উদ্ধার করে নিয়ে আসে এবং ভিয়েতনামের একটা বড় সেনাবাহিনীকে পুরো একেবারে নিকেশ করে দিয়ে আসে। অন্য আর একটা পর্বে তাকে দেখা যায় যে আফগানিস্তানের ওখানে গিয়ে ওরকম একটা উদ্ধার অভিযান করে একাই। তো এই হলিউডি মুভির এই সমস্ত জিনিসপত্র দেখে আমরা তো মানে আমাদের তো তরুণ বয়সে আমরা বেশ হতাম, মানে কি বলা যায় যে আরে বাবা কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু বাস্তবে আমেরিকার যে এলিট কমান্ডো ফোর্স বা এখন এখানে নেভি সিল যুক্ত হয়েছিল কিনা কে জানে, এই যে এই ইরানের ওখানে হরমুজ প্রণালীর কাছে না কোন জায়গায় ইরাক সীমান্তে, ওখানে ওই যে F-15 বিমান তো ইরান ফেলে দিল। তো 2 জন পাইলট তো নিখোঁজ হয়ে গেল। একজনকে তো 2 দিন আগে উদ্ধার করছিল, আর দ্বিতীয় আর একজনকে কিন্তু উদ্ধার করতে পারছিল না। কি অদ্ভুত ব্যাপার! কত প্রায় 1000 খানিকের মতো এই আমেরিকান সেনাবাহিনীর লোকজন সেখানে উদ্ধার অভিযানে অংশ নেয় এবং তারা ঠিক একেবারে হলিউডি মুভির মতো একেবারে দেখেন চতুর্দিকে IRGCর সদস্যরা গিজ গিজ করছে, তো তার মধ্যে ঢুকে তারা কিন্তু ঠিকই সেই দ্বিতীয় যে পাইলট তাকে কিন্তু উদ্ধার তো খালি করছেই তাই না, এবং এখানে উদ্ধার করতে গিয়ে আরেকটা ঘটনা ঘটছিল। যারা উদ্ধার করতে গেছিলো তারা ওই যে A10 যে A10 ওয়ারথগ যে বিমান এটা ব্যবহার করছিল, কিন্তু A10 ওয়ারথগ বিমান একটা পড়ে গেছিলো এবং তার পাইলটকেও কিন্তু উদ্ধার করছে। ওই যে একেবারে নিচে দিয়ে উড়ে যাওয়ার সময় সেখানে মনে ম্যানফ্যাট দিয়ে আঘাত করছিল, পড়ে গেছিল এবং ওই ইয়ের ব্যাপার হলো যে ওই A10 ওয়ারথগের পাইলট ছিল একজন মহিলা, তো তাকে উদ্ধার করছে। এবং নট অনলি দ্যাট, এখানে সম্ভবত একটা অ্যাপাচি অথবা ব্ল্যাক হক হেলিকপ্টার, সেটাকে দেখলাম যে ওই যে ইরানের IRGCর 2-3 জন সদস্য ওই জাস্ট হাতের বন্দুক যে গুলি করে করছিল, তারপরে সেটা ধোঁয়া উঠতে উঠতে ওই যে ইরাক সীমান্তের দিক চলে যায়, সেটা আমি দেখলাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে তো রীতিমতো ওই সেই হলিউডি সিলভেস্টার স্ট্যালোনের সে মুভির একেবারে পুনরাবৃত্তি ঘটালো, যেটা আমরা এতদিন ওই যে মুভিতে দেখতাম। আমরা ভাবতাম যে এরা কল্পনাপ্রবণ মানুষ, সারাক্ষণ খালি এভাবেই মনে করে যে সব জায়গায় এইগুলো তারা করে, বাট বাস্তবে তারা যে সত্যি সেই ধরনের কাজ করতে পারে সেটা কিন্তু দেখালো। তবে এদের সবচেয়ে দুর্ধর্ষ হলো নেভি সিল। এই নেভি সিল এখানে অংশ নিয়েছিল কিনা কে জানে। এখানে বিস্ময়কর ব্যাপার কি জানেন? বিস্ময়কর ব্যাপার হলে চতুর্দিকেই তো ওই IRGCর যে উন্মাদ যে সদস্যগুলো তারা তো গুলি বন্দুক নিয়ে চতুর্দিকে পাহারা দিছিল এবং তারাও কিন্তু ঘোষণা করছিল যারা নাকি পাইলটকে ধরা দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। কিন্তু যেটা মনে হলো ওখানকার স্থানীয় পাবলিক জনগণের কি তারা মনে হয় IRGCকে সহযোগিতা করে নেই। যদি করতো তাহলে ইরানের মধ্যে পড়ছে, তাহলে তাকে ধরে নিয়ে আসতে পারতো না। তবে যারা নাকি সহযোগিতা করছে তাদেরকেও নাকি আমেরিকা বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করছে এবং দিবে। এখন কীভাবে তাদের চিহ্নিত করে দিবে কে জানে, কিন্তু উদ্ধার ঠিকই করে নিয়ে গেছে। এবং এখানে সিগনিফিক্যান্ট যে ঘটনা সেটা হলো IRGCর কয়েকশো সদস্য এখানে কিন্তু মারা গেছে, অর্থাৎ তাদেরকে একেবারে হত্যা করছে। এবং সেটা করেই খালি ক্ষান্ত হয় না, ওখানে F-15 বিমানে যে পড়েছিল না, তো এখন তার যে ভাঙ্গাচুরা অংশ যে ডেব্রিজ এইগুলো যদি আবার যে ইরান কুড়ায় টুড়ায় নিয়ে আবার রাশিয়া বা চায়নাকে দেয় তাহলে তারা তো আবার ওইটা টেকনোলজি জেনে ফেলবে, তাই না? এই জন্যে আমেরিকা যতদূর পারছে ওইটাকে ওখানে বোমা টোমা মেরে পুরা একেবারে তামা করে দিয়েছে। এখন কতটা পারছে কে জানে। তারপরও তো IRGC ওখানে টোকাটাকি করবে, তাই না? চায়না এবং রাশিয়া তো ঠিকই তাদের বলবে যে ওখানে গিয়ে কুড়াও, যাতে করে ওগুলো আমরা হাতে পাই, যাতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়। তো মানে আমেরিকার সেনাবাহিনী আসলে একটা সত্যিকার অর্থে একটা থ্রিলার মুভি বাস্তবে অভিনয় করে দেখালো, এবং এটা খুবই রিস্কি একটা বিষয় ছিল। মানে
আমি কিন্তু প্রথমে চিন্তা করছিলাম দুইজন যে পড়ে গেছে, একজন হয়তো বেঁচে, একজনকে হয়তো উদ্ধার করা গেছে, বাট অন্য একজনকে উদ্ধার করা অত সহজ হবে না। হয়তো আইআরজিসি তার ধরে নিয়ে তারপরে টেলিভিশন ক্যামেরার সামনে দিয়ে তার বলাবে যে আমেরিকা একটা সাম্রাজ্যবাদী শক্তি, অমুক সমুক তমুক, মানে তারা তো অবশ্যই পণবন্দি করে নিয়ে যেত, মানে র্যানসম হিসেবে ব্যবহার করতো, তাই না? তো র্যানসম হিসেবে ব্যবহার করে তারে দিয়ে নানা রকম এটা ওটা করাতো, এবং ওই আমেরিকান সরকারের ওপরে এবং সৈন্যদের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতো। ধরতে পারলে কিন্তু সেটাতে কাজ হতো, কারণ আমেরিকা এমন একটা দেশ যে তার সৈন্যদের প্রত্যেক সদস্যের জীবনের অত্যন্ত মূল্যায়ন করে। একজন সৈন্যের জীবন বাঁচানোর জন্যে তারা মিলিয়ন তো বটেই, হয়তো $বিলিয়ন খরচ করে ফেলবে, এতটাই। এবং এই জিনিসটা কিন্তু ওদের সেনাবাহিনীর লোকজন জানে, আর জানে বলেই কিন্তু তারা দেশের জন্যে ডেডিকেশন সহকারে কিন্তু যুদ্ধ করে। নইলে চিন্তা করে দেখেন যে এখানে আমেরিকার সৈন্যদের এত যুদ্ধের ডেডিকেশন থাকবে কী কারণে? তারা তো 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ইরানে গিয়ে যুদ্ধ করছে, তাই না? এখন তাদের যদি বোঝানো হয় এটা তোমাদের দেশপ্রেমের কী নমুনা, তোমাদের দেশের উপরে তো আর ইরান আক্রমণও করে না, তাহলে তোমরা এসে এখানে আক্রমণ করছো আর অ্যাগ্রেসিভ হয়ে, মানে তোমরাই তো অ্যাগ্রেসর। তাহলে তো মানে এই সমস্ত ব্যাখ্যার এগেনস্টে আমেরিকান সৈন্যদের আপনি কীভাবে মোটিভেট করবেন যে না এটা ঠিক আছে? এবং একজন তো কংগ্রেসের শুনানিকালে একজন সৈন্য কিন্তু অলরেডি সেরকম মনোভাব প্রকাশ করছিল যে সে এই ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করতে পারবে না, তাকে দেখলাম যে ধরে টরে নিয়ে গেল। এরকম লোকজন যে একেবারে আমেরিকার সেনাদের মধ্যে নাই তা কিন্তু না, আছে। কিন্তু তারপরেও এরা যে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ইরানের ওখানে গিয়ে যুদ্ধ করছে, তোর মোটিভেশনটা কি? ইরানের আইআরজিসির একটা মোটিভেশন আছে, তারা যদি ধর্মীয়ভাবে উন্মাদ না হয়, অ্যাটলিস্ট দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হলেও তো তারা একেবারে জানবাজি লড়াই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমেরিকার সৈন্যরা জানবাজি লড়াই করবে কেন? তাদের মোটিভেশনটা কি? মোটিভেশন এটাই যে আমেরিকার সৈন্যদেরকে তাদের সরকার প্রচণ্ড মূল্যায়ন করে, তাদের প্রত্যেকের জীবনকে ভয়ঙ্কর রকমভাবে মূল্যায়ন করে, এবং যদি কেউ বিপদে পড়ে তাকে রক্ষার জন্যে হেন কিছু নাই যেটা তারা করবে না। এবং সেটার কিন্তু একটা নমুনা আমরা এখানে দেখলাম। এবং একই সঙ্গে আমেরিকা এটাও জানে তারা এইভাবে যুদ্ধ করে বলে আমেরিকা আজকে পৃথিবীতে 1 নম্বর। যদি সেনাবাহিনী যুদ্ধ না করতো এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নাকি আমেরিকার বাণিজ্যের জন্য, অর্থনীতির জন্য হুমকি, এবং একই সঙ্গে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি, তাদেরকে যদি নিকেশ করে না দেওয়া হয় তাহলে তারা তো দুনিয়াতে রাজত্ব করতে পারবে না। এবং একইভাবে এই যে আইআরজিসি মানে ইরানের যে ইসলামী যে রেজিম, তাদের লক্ষ্য তাই যে তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে যত পারা যায়, যত দূর পারা যায় তারা তাদের ইসলামী মূল্যবোধকে ছড়িয়ে দিয়ে হয়তো ভবিষ্যতে একটা ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। এটাই কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাই না? তো এখানে বস্তুত 2টা সাম্রাজ্যের মধ্যে লড়াই চলছে। একটা সাম্রাজ্যবাদী শক্তি বলছে যে আমরা দুনিয়ায় মানুষের জীবনকে মুক্তি দেব, আমরা গণতান্ত্রিক বাক স্বাধীনতা উপহার দেব, যেটার নেতৃত্বে নাকি আমেরিকা। এবং বস্তুত সেটাই কি তাই না? আমেরিকায় আপনি যদি থাকেন, আপনি বসবাস করেন, আপনি তো আসলে মুক্ত স্বাধীন জীবনযাপন করেন, যা ইচ্ছে খুশি তাই করতে পারেন, আপনারা কেউ কিছু বলবে না। আমেরিকাকে আপনি নানাভাবে সমালোচনা করতে পারেন, আমেরিকাকে ঘৃণা করতে পারেন, নানা কিছু করতে পারেন, আবার অ্যাট দ্য সেম টাইমে আপনি আমেরিকায় আসার জন্য কেন উন্মাদ থাকেন? কারণ আপনি জানেন আমেরিকা এমন একটা দেশ যেখানে সত্যিকার অর্থে আপনি মুক্ত স্বাধীন জীবনযাপন করতে পারেন, যেটা নাকি প্রত্যেক মানুষের স্বপ্ন। কিন্তু আপনি এই ইরানি রেজিম ধরেন, যে তাত্ত্বিকভাবে যদি আমি ধরি যে এরা সারা পৃথিবী দখল করে ইসলামী সাম্রাজ্য কায়েম করলো, আপনি কি স্বাধীন মুক্ত জীবনযাপন করতে পারবেন? আপনি কি মুক্তভাবে কথা বলতে পারবেন? পারবেন না। So this is the war between two empires, right? One is the democratic empire and the other is radical fundamentalist Islamist empire. So you have to say who will be victorious, right? ধন্যবাদ।